ইংরেজি। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচে তোমরা যারা আছো তারা গ্রুপ সাবজেক্ট পড়তে পড়তে হয়তো ভুলে গেছো যে তোমাদের কিন্তু ইংরেজিও বাকি রয়েছে। এখন তোমাদের ভিতরে অধিকাংশ এমন অবস্থায় এসে পড়েছো যে ইংরেজি তোমরা একদম ধরোইনি, অথবা ইংরেজি তোমরা ধরেছো কিন্তু তার কিছুই পারো না। এখন তোমরা টেনশনে আছো যে কিভাবে তোমরা ইংলিশে ভালো করবে। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিতে চলেছি যেটা ফলো করলে তোমরা ইংরেজিতে অনায়াসে 170+ মার্ক নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের প্রথমে আসছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের প্রথম আইটেমটার নাম হলো আর্টিকেল। তো আর্টিকেলের ক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা অনেকে হয়তো আর্টিকেলের রুল একদম পুরো ঝাড়া মুখস্থ করেছো, কিন্তু প্র্যাকটিস করতে দিলে তাও গুলিয়ে ফেলে যে কোথায় এ হবে, কোথায় ডি হবে এবং কোথায় ক্রস হবে। তোমাদের জন্য আমার প্রথম সাজেশনে থাকবে যে আর্টিকেলের ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথমে রুলগুলো ভালোভাবে মুখস্থ করবে। এরপরে 18 সাল পর্যন্ত যত বোর্ড আছে সবগুলো বোর্ডে আর্টিকেল তোমরা ধরে ধরে সলভ করে ফেলবে। তবুও আমি তোমাদের গ্যারান্টি দিতে পারছি না যে আর্টিকেলে তোমরা 5-এ 5ই নিশ্চিত করতে পারবে, কেননা আর্টিকেলে কিন্তু প্রচুর পরিমাণে প্যাচ দেওয়া থাকে। কোনো না কোনো একটা আর্টিকেলে তুমি ভুল করবেই করবা। তো সেটা নিয়ে তোমার ভাবা যাবে না। তোমার অবশ্যই চিন্তা থাকতে হবে যে আর্টিকেলে তুমি 5-এর ভিতরে 4 কিভাবে নিশ্চিত করবা। এজন্য অবশ্যই তুমি 18 সাল পর্যন্ত যত বোর্ড আছে সবগুলো ভালোভাবে সলভ করবা। এরপরে রয়েছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু রুল অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রিপোজিশনের ক্ষেত্রে কোথায় টু বসবে, কোথায় টুয়ার্ডস বসবে, কোথায় অ্যাক্রস বসবে, এগুলো কিন্তু তোমরা অনেকে অনেক উল্টোপাল্টা করে ফেলো। তো এইগুলোর জন্য তোমরা কোথা থেকে রুল পড়বে? তোমরা যদি উদ্ভাসের বই অথবা যে কোনো সাপ্লিমেন্ট দেখে রুলটা পড়তে যাও, তাহলে দেখবে যে সেখানে কিন্তু খুব ঘিজিমিজি করে রুলসগুলো লেখা আছে। এখন তোমার মনে হতে পারে যে ভাই, আপনি তো এতদিন নিজেই বললেন যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা যে কোনো সাবজেক্টের জন্য এনাফ, তাহলে এখন কেন বলছেন যে রুলগুলো যেন আমি উদ্ভাসের বই থেকে না দেখি? শোনো, আমি নিজে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক পড়েছি, এছাড়াও কিন্তু আমি এর পাশাপাশি অনেকগুলো বই, অনেক শিট পড়েছি ইংরেজির জন্য। তো আমি যেটাকে বেস্ট বলে মনে করেছি সেটা হলো আমাদের এলাকার একটা লোকাল স্যারের বানানো শিট। হ্যাঁ, এটা অবিশ্বাস্য লাগলেও আমি ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি, এছাড়াও পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে ঢুকলে তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে সেই শিটের। তোমরা যদি নিজেরাই যে কোনো বইয়ের সাথে সেই শিটের রুলগুলোকে মেলাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেটা কতটা উন্নতভাবে তিনি লিখেছেন। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে রুলগুলো আজকের এই ভিডিওতে যত রুলের কথা আমি বলবো সেগুলো যেন তোমরা সেই পিডিএফ থেকেই ফলো করো। কেননা প্রিপোজিশনে কিন্তু ভালো করতে হলে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিসের দরকার। এই প্র্যাকটিস যদি তুমি ঠিকমতো না করতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপোজিশনে 5 মার্কের ভিতরে 3-এরও কম চলে আসবে। এজন্য তোমাদের জন্য আমার আরেকটা সেশন থাকবে যে প্রিপোজিশন অবশ্যই 18 সাল পর্যন্ত যত বোর্ড প্রশ্ন আছে সবগুলোই তুমি সলভ করে ফেলবে। এরপরে আসছে আমাদের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ক্ষেত্রে তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশনে আমি যেভাবে আগাতে বলেছি সেভাবে আগানোর কোনো দরকার নেই। ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস কিন্তু খুবই ইজি একটা টপিক। এই ক্ষেত্রে তোমার প্রথমে রুলসগুলো ভালোভাবে দেখে নিবে, এরপরে যে কোনো একটা সালের সবগুলো বোর্ড সলভ করে ফেলবে। এইটুকুই তোমার জন্য এনাফ। তাহলে তোমার এই ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসে ফুল মার্ক কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, কেননা এটা কিন্তু খুবই সহজ একটা টপিক। এরপর আসা যাক আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। তোমাদের তো অনেকে আছে যারা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তায় পড়ে যাও। তবে আমি তোমাদের বলবো যে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের ভাবার একদমই কোনো দরকার নেই। তোমরা জাস্ট কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে রুলগুলো একটু মেনটেন করবে, যে সিন্সের পরে এবং আগে কোনটা থাকলে কি হয়, তারপর আফটারের আগে পরে কোনটা থাকলে কি হয়, বিফোরের আগে পরে কোনটা থাকলে কি হয়, এই টাইপের জাস্ট কয়েকটা জিনিস তোমরা দেখে রাখবে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি তোমাকে কোনো বোর্ড প্রশ্নে সলভ করতে বলছি না। এইখানে যদি তুমি জাস্ট রুলগুলো হালকা একটু বুঝে রুলের নিচে যে একটা করে উদাহরণ থাকে সেগুলো সলভ করে ফেলতে পারো, তাহলে তোমার এই টপিকে আর কিছু দরকার নেই। এরপরে আসা যাক আমাদের ইউজেস অফ ভার্বসে। তো ভার্বসের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমাদের কিন্তু শুধু রুল দেখে বসে থাকলে হবে না, কেননা এটা কিন্তু খুব পেঁচানো একটা টপিক। ভার্বের ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রথমে রুল দেখবে, এরপরে বিগত যত বছরের প্রশ্ন আছে 18 সাল পর্যন্ত সবগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে সলভ করে ফেলবে। কেন তোমার ইউজেস অফ ভার্বস যত বেশি সলভ করবে ততই তোমাদের ব্রেন খুলবে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন সেন্টেন্সে কোনটা থাকলে অ্যান্সারে কোন ভার্ব হবে। তাই অবশ্যই তোমরা 18 সাল পর্যন্ত সবকিছুই সলভ করবে ভার্বের ক্ষেত্রে। এরপর আসা যাক আমাদের ন্যারেটিভ স্টাইলে। ন্যারেটিভ স্টাইলের ক্ষেত্রে তোমরা জাস্ট রুলটা দেখে বসে থাকবে না। এখানেও তোমার রুল দেখার পরে যেকোনো একটা সালের সবগুলো বোর্ড ভালোভাবে সলভ করে ফেলতে হবে। কেননা ন্যারেশন তোমরা যারা করেছো তারা কিন্তু দেখেছো যে মোটামুটি সব কিন্তু একই ক্যাটাগরির ভিতর থেকে আসে। জাস্ট কয়েকটা রুল যদি তোমার জানা থাকে, এরপর জাস্ট একটা সালের যত বোর্ড আছে সবগুলো যদি তোমার সলভ করা থাকে ঠিক মতো, তাহলে ইনশাল্লাহ তোমার ন্যারেশনে ফুল মার্ক কেউ আটকাতে পারবে না। এরপর আসছে আমাদের প্রোনাউন রেফারেন্স। এটা কিন্তু খুবই সহজ একটা টপিক। তাই তোমরা জাস্ট এই ক্ষেত্রে রুলটা দেখে রাখবে, এটুকুই তোমাদের জন্য না। এর বাইরে তোমাদের এক্সট্রা কোনো কিছু সলভ করার দরকার নেই।
আর আমি কিন্তু তোমাদের রুল দেখতে বলছি এবং আরেকটা বিষয়ে কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছি। রুল তোমরা দেখবা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা রুলের আন্ডারে যেই একটা বা দুইটা করে উদাহরণ থাকে, সেই একটা বা উদাহরণ কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখা লাগবে। এরপরে আসছে আমাদের মডিফায়ার। তোমরা যারা মডিফায়ার নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকো, তোমাদের জন্য আমি বলবো ভাই, তোমার বইটাই একটু চেঞ্জ করো। হয়তো তুমি এমন কোনো বই দেখে মডিফায়ারের রুলস পড়ছো যেখানে সেই রুলসগুলো খুব কঠিনভাবে লেখা আছে। তো তোমাদের দরকার এমন একটা শিট অথবা এমন একটা পিডিএফ যেটার মাধ্যমে তুমি জাস্ট 10 থেকে 15টা রুলস যদি ভালোভাবে জেনে যেতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা বোর্ড একদম পুরো হাতের নাগালে চলে আসবে। তো এটার ক্ষেত্রেও আমি নিচে পিডিএফ দিয়ে রেখেছি। আমি পিডিএফে ইনশাল্লাহ চেষ্টা করবো যে যতগুলো টপিকের কথা আমি বলছি সবগুলো টপিকেরই একটা সুন্দর করে সাজেশন দিয়ে দেওয়ার জন্য, যেগুলো যে তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার অন্য আর কোনো বই দেখা লাগবে না। এরপর আমি জাস্ট যেই টপিকগুলোর ক্ষেত্রে তোমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে বলেছি হাতে ধরে ধরে, সেগুলো করে ফেললে তোমার জন্য এনাফ। তাহলে তোমার মডিফায়ারের ক্ষেত্রে আমার দেওয়া শিটটাকে ফলো করবে এবং এরপরে যে কোনো একটা সালের সকল বোর্ড সলভ করে ফেলবে। এখানে তোমার 18 সাল পর্যন্ত করার কোনো দরকার নেই। এরপরে আসছে আমাদের কানেক্টর। এখন কানেক্টরের ক্ষেত্রেই আমি তোমাদের বলবো যে ভাই, এই ক্ষেত্রে রুল দেখা তোমার জন্য এনাফ না। এমনকি তুমি রুল দেখেও কিছু বুঝতে পারবে না। এই ক্ষেত্রে তোমার প্র্যাকটিসটাকেই বেশি জোর দিতে হবে। কানেক্টরস এমন একটা টপিক যেখানে তোমার যদি প্র্যাকটিসটা ঠিকমতো তুমি না করতে পারো, জাস্ট রুলের উপর ভরসা করে যাও, তাহলে তুমি ধরা খাবেই। তাই তোমাদের এই কানেক্টরস অ্যাটলিস্ট বিগত 3 বছরের প্রশ্ন প্রত্যেকটা সলভ করা লাগবে। তাছাড়া তোমার বাঁচার কোনো উপায় নেই। কেননা কানেক্টরসের ক্ষেত্রে কিন্তু স্যাররা একটা প্রশ্নের ক্ষেত্রে অনেকগুলো আনসারকে চুজ করে। তাই এই ক্ষেত্রে তোমার জাস্ট যদি হালকা একটু ধারণা নিয়েও যাও এবং সেই ক্যাটাগরির ভিতরে যদি অ্যান্সারটা করে আসতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার এখানেও ফুল মার্ক উঠে আসবে। এরপরে আসা যাক আমাদের সবচেয়ে ভয়াবহ একটা টপিক, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম হচ্ছে এমন একটা টপিক যেখানে তুমি হয় মরবা না হয় বাঁচবা। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমার কি করবা? সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এখানে তোমার হাতে দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করে চলে যাওয়া, আরেকটা হচ্ছে বিগত 3 বছরের প্রশ্ন সলভ করা। এখন আমি তোমাদের বিগত 3 বছরের প্রশ্ন বলছি, কেননা আমি যদি বিগত 6 বছরের প্রশ্ন তোমাদের সলভ করতে বলি অথবা 18 সাল পর্যন্ত প্রশ্ন সলভ করতে বলি, তাহলে কিন্তু তোমরা একদম পুরো নাজেহাল হয়ে যাবে এই সিনোনিম অ্যান্টোনিম করতে করতে। এবং এছাড়াও এরপরে তোমরা আদৌ সেখান থেকে কমন পাবো কিনা সেটা আমি কোনো গ্যারান্টি তোমাদের দিতে পারছি না। তাই আমার মতে এই সিনোনিম অ্যান্টোনিম দিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণই নাই। তোমরা এই সিনোনিম অ্যান্টোনিমের বদলে সেই টাইমটা অন্যান্য টপিকের দিকে দিবে এবং যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল তারা একটু রাইটিং এর দিকে জোর দিবে। এই সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমরা হয় বিগত 3 বছরের প্রশ্ন সলভ করবে অথবা আল্লাহ ভরসা নিয়ে চলে যাবে। যেই বেসিকটা এত বছরে অর্থাৎ এই 10-11 বছরে ক্লাস 3 অথবা ক্লাস 2 থেকে শিখে এসছো, ওই বেসিকের আদলেই তোমরা 60-70% সিনোনিমের অ্যান্সার কিন্তু করে ফেলতে পারবে। এরপরে আসছে আমাদের পাঞ্চুয়েশন মার্কস। পাঞ্চুয়েশনের ক্ষেত্রে তোমাদের জাস্ট রুলটা দেখা এনাফ। কেননা এখানে তুমি ভাই ছোটবেলা থেকে জানো যে কোথায় কমা দিতে হয়, কোথায় ফুল স্টপ দিতে হয়, কোথায় কোলন দিতে হয়, কোথায় সেমিকোলন দিতে হয়। তাই এই ক্ষেত্রে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। জাস্ট একবার রুলটা দেখে নেবে, রুলের আন্ডারে যেই উদাহরণগুলো আছে সেগুলো দেখে নেবে, এটুকু এনাফ। তো এতক্ষণে আমি তোমাদের গ্রামার পার্টে যে কথাগুলো বললাম, এগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ 60 মার্কের ভিতরে তোমরা 54+ অনায়াসে পেয়ে যেতে পারবে। এরপর আসা যাক আমাদের পার্ট বি বা রাইটিং পার্টে। রাইটিং পার্টে প্রথমে আমাদের আসছে ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে সেই ফর্মাল লেটার যেন 1 পেজের বেশি না হয়। এখন এখানে কিন্তু তোমাদের অনেকে বলবে যে কেন ভাই, ফর্মাল লেটার তো 2 পেজেও লেখা যায় এবং আমার যদি পেজে না ধরে আমি তাহলে 2 পেজে লিখবো। কিন্তু এখন একটা জিনিস শোনো ভাই, তুমি যদি একটা ফর্মাল লেটার লিখে কোথাও জমা দিতে চাও, মনে করো যে এখন তুমি একটা চাকরি জীবনে ঢুকে পড়েছো, এখন কাউকে একটা ফর্মাল লেটার লিখে জমা দিবে, তখন তুমিই বলো, তুমি যদি সেই লেটারটা 1 পেজে লেখো সেটা বেশি মানানসই হবে নাকি 2 পেজ মিলে লিখলে বেশি মানানসই হবে? এটা তুমি কিন্তু নিজেই বুঝতে পারছো। এবং স্যাররাও অলওয়েজ চাই যেন তোমরা ফর্মাল লেটারটা 1 পেজের ভিতরে শেষ করে ফেলো। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে যে ফর্মাল লেটার যেন 1 পেজের বেশি না হয় এবং 1 পেজের বেশি গেলেও ভয় পাওয়ার তেমন কোনো কারণ নাই। তবে তোমাদের চেষ্টাটা অবশ্যই থাকতে হবে যেন 1 পেজের ভিতরে সেটা কভার হয়। আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ সব জায়গাতেই ফর্মাল লেটার মাত্র 1 পেজ করে লিখতাম এবং আল্লাহর রহমতে 80-90% অলওয়েজ আমি এনশিওর করতে পেরেছি। এরপরে আসছে আমাদের রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপার। রিপোর্ট রাইটিং ফর নিউজ পেপারের ক্ষেত্রে তোমাদের 80 থেকে 150 ওয়ার্ডের ভিতরে এটা লিখতে বলা হয়। তো যদি মিনিমাম ওয়ার্ড দেয়া থাকে তাহলে সেটা হবে 80টা ওয়ার্ড এবং যদি ম্যাক্সিমাম ওয়ার্ড দেয়া থাকে তাহলে সেটা হবে 150টা ওয়ার্ড এবং এর মাঝামাঝি আছে 120 ওয়ার্ড। তাই এটা যদি তোমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু একটা টপিকের নাম তোমাদের দেওয়া থাকবে। অবশ্যই চেষ্টা করবে যে এই নিউজ পেপারটা লেখার সময় উপরে একটা টপিক দিয়ে দিতে এবং
যারা আরো অধিকতর ভালো স্টুডেন্ট আছো তারা কিন্তু ওই টপিকটা দেওয়ার পরে একটা হাইফেন দিয়ে সেই টপিকের একটা বৈশিষ্ট্য কিন্তু অ্যাড করে দেয়। যেমন ধরো তোমার হচ্ছে একটা নিউজ পেপার বানাতে বলেছে ক্লাইমেট চেঞ্জের উপরে, তুমি দেখা যাচ্ছে লিখলে যে ক্লাইমেট চেঞ্জ, কিন্তু যে হচ্ছে অতিরিক্ত বুদ্ধিমান সে অবশ্যই এই ক্লাইমেট চেঞ্জের পরে একটা হাইফেন দিয়ে লিখে দেবে এ ডেঞ্জার, অথবা এই টাইপের একটা বৈশিষ্ট্য অ্যাড করে দিবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো তোমাদের রিপোর্ট রাইটিংটা যেন এইভাবেই তোমরা শুরু করতে পারো। এরপরে আসছে আমাদের প্যারাগ্রাফ। এখন তোমরা জানো যে ইংরেজি ফার্স্ট পেপারে প্যারাগ্রাফের ভিতরে তেমন কিন্তু বেশি টাইপ নাই, কিন্তু ইংরেজি সেকেন্ড পেপারে প্যারাগ্রাফের ভিতরে কিন্তু অনেক ধরনের টাইপ আছে, যেমন লিস্টিং, ন্যারেশন, কম্প্যারিজন, এক্সেট্রা। তো এগুলোর জন্য তোমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য জাস্ট একটা করে রুল দেখে রাখবে যে কোন প্যারাগ্রাফটা কেমন, অর্থাৎ লিস্টিং এর জন্য একটা প্যারাগ্রাফ দেখে রাখবে, ন্যারেশনের জন্য একটা প্যারাগ্রাফ রেখে রাখবে, কম্প্যারিজনের জন্য একটা প্যারাগ্রাফ দেখে রাখবে, কজ এন্ড ইফেক্টের জন্য একটা প্যারাগ্রাফ দেখে রাখবে। এই টেমপ্লেটগুলো যদি তোমরা ভালোভাবে দেখে রাখতে পারো তাহলে তাহলে তোমার পরীক্ষা হলে যেই প্যারাগ্রাফটা দিবে সেইটা কোন কন্টেন্টের ভিতরে যাচ্ছে সেটা কিন্তু তুমি খুব সহজে আইডেন্টিফাই করে লিখে আসতে পারবে। তো অবশ্যই আমি তোমাদের বলবো যে এই প্যারাগ্রাফেও তোমাদের 2.5 থেকে 3 পেজের বেশি যাওয়ার দরকার নেই। এরপরের টপিক হচ্ছে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের মাধ্যমে একটা রচনা লেখা অথবা রাইটিং করা। তো এই রাইটিং এর ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেই দেই যে রাইটিংটা যেন তোমাদের 200 থেকে 250টা ওয়ার্ডের ভিতরে হয়। তাই আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা এইটা 3 থেকে 4 পেজের বেশি এক্সটেন্ড করবে না। 3 থেকে 4 পেজের ভিতরে যদি তোমরা একটু সুন্দরভাবে গুছিয়ে একদম টাটকা ওয়ার্ড দিয়ে লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা এখানেও ফুল মার্ক না নিশ্চিত করতে পারলেও 90% মার্ক নিশ্চিত করতে পারবে। তো পার্ট বি তে আমি যেগুলো বললাম আমি আরেকটু রিক্যাপ করে দিই। তোমার ফর্মাল লেটার বা ইমেইলের ক্ষেত্রে মাত্র 1 পেজে শেষ করবে এটা। এরপরে তোমার রিপোর্ট রাইটিংটা 80 থেকে 150 ওয়ার্ডের ভিতরে শেষ করবে। তারপরে প্যারাগ্রাফটা তোমরা 2.5 থেকে 3 পেজের ভিতরে শেষ করবে এবং এরপরে তোমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেই রাইটিংটা লিখতে হবে সেটা তোমরা 3 থেকে 4 পেজের ভিতরে শেষ করবে। এটুকু যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার রাইটিং এর 40 মার্কের ভিতরেও কিন্তু 30 আপ ইজিলি তুলে ফেলতে পারবে। এবং তোমরা যদি 30 আপ ইজিলি তুলে ফেলতে পারো এবং ওইদিকে যদি 54 আপ ইজিলি তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 85 প্লাস মার্ক এনশিওর করে আসতে পারবে। এবং ইংলিশ ফার্স্ট পেপারে 85 এবং ইংলিশ সেকেন্ড পেপারে 85 এই দুটো যদি তোমরা নিশ্চিত করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই 170 মার্ক ইংরেজি ক্ষেত্রে নিশ্চিত করে আসতে পারবে। এখন আমি কিন্তু তোমাদের অলরেডি বলেছি যে ইংরেজিতে 170 মার্ক নিশ্চিত করা কিন্তু গ্রুপ সাবজেক্টে 190 মার্ক নিশ্চিত করার সমান। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে যারা পার্ট 1টা দেখো না এই ভিডিওর সেই পার্ট 1টা দেখে আসার এবং যারা পার্ট 2টা দেখছো এই পার্ট 2টা একদম মনে প্রাণে ফলো করার। তাহলে ইনশাল্লাহ তোমরা এখন যেই পজিশনেই থাকো না কেন তোমার ইংরেজি শেষ হোক বা না হোক ইনশাল্লাহ এইগুলো ফলো করলে তোমার 170 মার্ক আসবেই আসবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আসসালামু আলাইকুম।